আশু কোথায়? কেন? তোমার সাথে? আশু বাড়িতে নেই। হোয়াট? মাত্র বাড়ির দিকে এসেছে। আশু বাড়ি ফিরেনি। দুজন ঘাবড়ে যায়, ছোটাছুটি করে, আশেপাশে খুঁজতে লাগে। আশনুহা কোথাও নেই। দুজন দুদিক দিয়ে খুঁজছে। সেহের বাড়ির পাশে লেকের দিকে যেতে আশনুহার মাফলার পেল। আশনুহা কি লেকের পাড়ে? সেহের দ্রুত সেই দিকে ছুটে যায়। লেকের পানি বরফ হয়ে আছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও আলোর ছোঁয়া নেই। দূর বাড়ি থেকে আবছা আলো দেখা যাচ্ছে। সেহের জোরে জোরে আশনুহা আশনুহা বলে ডাকছে, কোনো সাড়া নেই। তবে কি আশনুহা লেকে পড়েছে? সেহের অস্থির হয়ে পড়ে। আরো একটু কাছে যেতেই বরফের স্লিপ কেটে লেকের বরফের উপর পড়ে। সাথে সাথে আয়নানের স্বচ্ছ বরফের উপর বক্ররেখার মতো ভাঙন ধরে। বরফ ভেঙে সেহের পানিতে তলিয়ে যায়। সাঁতার জানা না থাকায় সেহের হাবুডুবু খাচ্ছে। হেল্প হেল্প বলে চিৎকার করছে। আশেপাশে সাহায্যের কেউ নেই। আশনুহা সামান্য দূরে বরফ নিয়ে খেলছিল। মায়ের আওয়াজ পেয়ে দূর থেকে আশনুহা ছুটে আসে। পাড়ে দাঁড়িয়ে মাম্মাম মাম্মাম বলে কাঁদতে লাগে। এদিকে চেঁচামেচির আওয়াজ শুনে আরহাম ছুটে আসে। সেহেরকে লেকে ডুবতে দেখে নিজেও পানিতে ঝাঁপ দেয়। কোনো রকম সেহেরকে পাড়ে তুলে আনে। হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। আশনুহা মাম্মাম মাম্মাম বলে কাঁদছে। সেহের নিভু নিভু চোখে আরহামের দিকে একবার তাকিয়ে পুরোপুরি জ্ঞান হারায়। জ্ঞান ফিরে পরের দিন ভোরে। গায়ে ভারী কিছু অনুভব করে। ঘুম ঘুম চোখ খুলে দেখে আশনুহা ডান পাশে শুয়ে সেহেরকে জড়িয়ে ধরে আছে। বাম পাশ থেকে আরহাম। মাঝ বরাবর সেহের শটান হয়ে শুয়ে। বাপ বেটি একই সঙ্গে ঘুমিয়ে দুজনে মাথা সেহেরের ঘাড়ের বেশ কাছে। আরহামকে একই বিছানায় দেখে সেহের ভীষণ চমকায়। আশনুহাকে সরিয়ে মাছ থেকে জেগে উঠতে যাবে, অমনি আরহাম কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। দুজনের মাঝে খুব একটা দূরত্ব নেই, নাকে নাক ঠেকে। আরহামের ভারী ভারী নিঃশ্বাস সেহেরের মুখের উপর পড়ছে। আরহাম থেকে নিজেকে ছাড়াতে চাইলে আরহাম আরো শক্ত করে চেপে ধরে। সেহের অসহায় দৃষ্টিতে তাকিয়ে নিজের দিকে খেয়াল করতে দেখে গায়ে আরহামের শার্ট। সেহের থতমত খেয়ে যায়। কাপড় পাল্টেছে কে? আরহাম? আশু তো নয়, সে বাচ্চা মানুষ। তবে কি আরহাম চেঞ্জ করে দিয়েছে? লজ্জায় কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। আরহামকে ধাক্কা দিয়ে সরাতে নিলে আরহামের ঘুম ভাঙে। ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ঘুম ভাঙতে না ভাঙতে শুরু। দেখি জ্বর কমেছে কিনা। আরহাম কপালে হাত ছোঁয়ায়। সেহের কাচুমাচু দৃষ্টিতে তাকিয়ে আরহাম আগের মতো ভারী গলায় বলল, জ্বর ছেড়েছে? সেহের উঠতে নিলে আরহাম ধমকের স্বরে বলে, ভোর সকালে উঠছো কেন? শরীর এখনো দুর্বল, রেস্ট করো। সেহের ধমক শুনে গুটিসুটি মেরে শুয়ে রইল। আরহামও বিছানা ছেড়ে উঠল না, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। সেই সকাল থেকে সেহেরের মন খচখচ করছে। ভীষণ রকম অপরাধবোধ কাজ করছে। আরহামের সাথে ডিভোর্স না হলেও সম্পর্ক ভেঙেছে 5 বছর। মিহি তার বর্তমান। আরহামের ওপর সম্পূর্ণ অধিকার মিহির। গতরাতে যা হয়েছে তা ঠিক হয়নি। এতটা কাছাকাছি একই সাথে থাকা মোটেও উচিত হয়নি। আরহামের সাথে একবার কথা বলে দেখবে কি? কি বলবে? কি বলে শুরু করবে? আরহাম সোজাসুজি বসে কোলে আশনুহা ঘুমিয়ে। সেহের গলা ঝেড়ে বলল, ধন্যবাদ গত রাতে বাঁচানোর জন্য। আরহাম একবার সেহেরের দিকে ফিরল। কোনো প্রকার প্রতিউত্তর না করে মুখ ফিরিয়ে নিল। সেহের ভয়ে ভয়ে বলল, গত রাতে আমাদের ভেতর কিছু হয়নি তাই না? মানে সকালের ড্রেস চেঞ্জ। সেহেরকে থামিয়ে আরহাম ক্ষিপ্ত স্বরে বলল, এমনভাবে বলছো যেন এই প্রথম আমার সাথে রাত কাটালে। এর আগেও বহুবার একসাথে ছিলাম। যেমন হোটেলে তুমি ড্রাঙ্ক ছিলে, তখন মনে নাই? তখনকার কথা আলাদা। এখন আপনার জীবনে কেউ আছে, আমি চাই না আমার জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হোক। আরহাম ক্রুদ্ধ স্বরে বলল। মাথা ধরছে, আর একটা কথা বললে গাড়ি থেকে নামিয়ে দিব। সেহের কথা বাড়ালো না, চুপ করে থাকলো। এই লোকের বিশ্বাস নেই। দেখা যাবে সত্যি সত্যি গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। কাউকে কিছু না জানিয়ে বিকেলের দিকে আরহাম বেরিয়ে যায়। সন্ধ্যায় এয়ার টিকিট নিয়ে বাড়ি ফিরে ক্লান্ত ভঙ্গিতে সোফায় গায়ে এলিয়ে দেয়। সেহের আশনুহা পাশেই ছিল। আরহাম মিহিকে বলল, পরশু আমরা দেশে ফিরছি। মিহি মন খারাপের স্বর টেনে বলল, এখনো কোথাও যাওয়া হয়নি, আর কয়েকটা দিন থাকলে কি এমন ক্ষতি হবে? আবার কোন ছুটিতে আসবো? আবার কোন এক ছুটিতে আসবো। দেশে ফিরতে হবে, সামনে নির্বাচন, অনেক কাজ পড়ে আছে। অনেক কষ্টে টিকিট করেছি, নিউ ইয়ারের সময় সব আগে থেকেই বুকড। তবু মিহি মন খারাপের স্বর টেনে বলল। সেহের পাশ থেকে সবটা শুনল। আরহামের হাতে 3টা এয়ার টিকিট। সেহের গুনে গুনে দেখলো আরহাম, আশু, মিহির। তাহলে সেহেরেরটা কই? আরহাম কি চাইছে? সেহেরকে কি সাথে নিবে না?
সে আশুকে ছাড়া কি করে থাকবে। সেহের তড়াক করে দাঁড়িয়ে যায়, আওয়াজ করে বলে, আমার টিকিট কই? আমি যাচ্ছি না। আরহাম কয়েক সেকেন্ড সেহেরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। না, তুমি যাচ্ছ না। সেহের ফুলঝুরির মতো ফুটে উঠে চেঁচিয়ে বলে। আমিও দেখবো আপনি আমার মেয়েকে আমার থেকে কি করে আলাদা করেন। মিহি সেহেরের রাগ দেখে মিটিমিটি হাসছে। আশুকে কোলে তুলে সেহের রুমে চলে যায়। আরহাম সেহেরের যাওয়ার দিকে তাকিয়ে ফিসফিস স্বরে বলে, ইডিয়েট, ইম্যাচিওর বাচ্চা। ওর থেকে আমার 4 বছরের নুহা অধিক বুদ্ধিমতী। আরহামের কথা শুনে মিহি কিটকিটে হাসতে লাগে। সকাল সকাল আরহাম আশনুহার শোরগোলে বাড়ি মেতে। বাপ বেটি ভীষণ খুশি, আগামীকাল দেশে ফিরবে। আশনুহা খুঁটে খুঁটে বাড়ির সবার কথা জিজ্ঞেস করছে। বাপ বেটির আলাপে বাড়ির দারোয়ান চাচাও বাদ যায়নি। সেহের রুম থেকে কান খাড়া করে রেখেছে। আশু আরহামের কথা শুনে সেহেরের ভীষণ হিংসা হচ্ছে। মন ভার হয়ে আছে, কোনোভাবেই বইয়ে মন দিতে পারছে না। আগামীকাল তারা দেশে ফিরবে, তাতে কি সেহেরকে তো আর সাথে নিচ্ছে না। সেহের একবার ভেবেছে আশনুহাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, কিন্তু তাতে লাভ কি? আরহাম তো ঠিক খুঁজে বের করে ফেলবে। যে বাংলাদেশ থেকে আমেরিকা পৌঁছে গেছে তার কাছে অসাধ্য কি। মেয়েটার উপর ভীষণ রাগ হচ্ছে। এত বছর মায়ের সাথে থেকে বাপকে পেয়ে মাকে ভুলেই গেছে। সারা দিন বাবাইকে নিয়েই পড়ে থাকে, শুধু রাত হলে মায়ের কথা মনে পড়ে। ব্রেকফাস্ট টেবিলে আরহামের মুখোমুখি সেহের বসে, ক্রুদ্ধ দৃষ্টিতে আরহামকে দেখছে। সেহেরের মুখের ভঙ্গিমা দেখলে যে কেউ বলে দিতে পারবে সেহের এই মুহূর্তে ভীষণ রেগে। চোখ দিয়ে যদি ভস্য করা যেত এতক্ষণ আরহাম নিশ্চিত ভস্যই হয়ে যেত। আরহাম বেশ মনোযোগ দিয়ে নাস্তা করছিল। সেহেরের ক্রুদ্ধ দৃষ্টি দেখে থামলো, ভারী শব্দ করে বলল, কিছু বলবে? সেহের অশ্রু ভারাক্রান্ত চোখ নিয়ে মাথা তুলে হাস্যচোখ মাথা নাড়ল। আরহাম হাতে কাঁটা চামচটা প্লেটের সাইডে রেখে সিধা হয়ে বসে বলল। কি বলবে বলো, শুনছি। সেহেরের নিচেও অস্পষ্ট স্বরে বলল, আমিও আপনাদের সঙ্গে দেশে ফিরবো। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে। সেহের মুখ তুলে আরহামের দিকে একবার তাকালো, মুখের ভাবভঙ্গি দেখে বুঝতে চাইল, কিন্তু ব্যর্থ। আরহাম চোয়াল শক্ত করে বসে, চোখ মুখ ভাষাহীন। সেহের আরো কিছুক্ষণ উত্তরের অপেক্ষায় রইল, কিন্তু আরহাম বরাবরই আগের মতো চোয়াল শক্ত করে বসে। আরহামের চোয়াল শক্ত রাগী মুখভঙ্গি দেখে সেহের ধরেই নিল আরহাম তাকে সাথে নিবে না। এবার সেহেরের ভীষণ কষ্ট হচ্ছে, কান্নাগুলো গলায় দলা বেঁধে আছে, বুকে ভারী এক চাপ অনুভব করছে। সেহের না হয় অপরাধ করেছে, তাই বলে এভাবে তাকে শাস্তি দিবে? মেয়েটাকে দূরে সরিয়ে নিবে? একবারের জন্য সেহেরের কথা ভাবলো না? একসময় কিছু না বলে যে সব বুঝে যেত, আজ তার এত পরিবর্তন। 5 বছর কি খুব দীর্ঘ সময়? সেহেরের চোখে জল কি এখন আর আরহামের মন ছয় না? চেয়ার ছেড়ে সেহের উঠে যায়। আরহাম ফিসফিস আওয়াজে বলে, হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন। মিহি পাশ থেকে আরহামের উদ্দেশ্যে বলল, মানছি তোমার রাগ করাটা ঠিক, একবার মেয়েটার কথা ভাবো, ভীষণ কষ্ট পাচ্ছে, সত্যিটা বলে দাও। আরহাম মিহির কথায় চুপ করে শুনল, কোনো প্রতিউত্তর করল না। রুমে এসে সেহের মুখ চেপে কাঁদছে, নিজেকে যথাসম্ভব চেষ্টা করছে স্বাভাবিক রাখতে, কিন্তু চোখে জল কি সেই বাধা মানে? সকাল পেরিয়ে দুপুর মারিয়ে বিকেলে পৌঁছেছে। সেহের তার রুমে দরজা বন্ধ করে বসে। এর মাঝে আশু ছাড়া কেউ আসেনি। সেহের রুম থেকে বের হয়নি। সন্ধ্যের দিকে বাহির থেকে কথার আওয়াজ ভেসে আসলো। সেহের গায়ে ওড়না জড়িয়ে রুমের বাহিরে এসে দাঁড়ালো। মিহি এক ব্যক্তিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। দুজনকে দেখে মনে হচ্ছে 100 বছর পর বিচ্ছিন্ন প্রেমিক যুগল এক হয়েছে। সেহের চোখ ফিরিয়ে পাশে তাকালো। আরহাম পাশে আশুকে কোলে করে খুব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে, মুখে কোনো প্রকার রাগ জেরে চিহ্ন নেই। আগে সেহেরের সাথে কাউকে দেখলে তো ভীষণ ক্ষেপ্ত, বিপরীত পাশের মানুষের নাজেহাল মরণ দশা করে ছাড়ত। তবে মিহির বেলায় ছাড় কেন? সব অত্যাচার শুধু সেহেরের উপরেই। সেহের গাল ভারী করে আবার মিহির দিকে তাকালো। মিহি তখনও সেই ব্যক্তির গলায় ঝুলছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সেহেরের বিস্ময় আকাশচুম্বী। সেই ব্যক্তি মিহির কপালে চুমু খাচ্ছে, তাও ভীষণ গাঢ় করে। সেহের হতভম্ব চোখে তাকিয়ে। মিনিট 2-1 ব্যবধানে সেহের আকাশ পাতাল ভেবে উদ্ধার। সেহেরের ভাবনায় টোকা পড়ল সেই বিদেশি অপরিচিত ব্যক্তির ডাকে। সুগঠন সুঠাম দীর্ঘাকার শরীর, সুশ্রী মুখমণ্ডলে একগাল হাসি নিয়ে সেহেরের সামনে দাঁড়িয়ে বলল, ইউ মাস্ট বি শেহেব, আরহামস ওয়াইফ, রাইট? সেহের গোল গোল চোখ করে তাকিয়ে হাস্যচোখ মাথা নাড়ল। বিদেশি লোকটা হাত বাড়িয়ে বলল, আম ব্রাট হিমস হাজব্যান্ড।
রবার্টের কথা শুনে সেহের এবার 1000 ভোল্টের শক খেল। থতমত চোখে একবার মিহির দিকে আরেকবার আরহামের দিকে তাকালো। আরহাম তখনও ভীষণ স্বাভাবিক। মিহি মিটমিট করে হাসছে। মিহি বুঝতে পারছে সেহের ঠিক কোন জায়গায় চমকেছে। সেহেরের মাথা চক্কর দিচ্ছে। সাপোর্টের জন্য পাশে চেয়ার ধরে দাঁড়ালো, মাথা ঘুরে আবার পড়ে না যায়। খানিক আগেই আরহামের সাথে জোরদার ঝামেলা করে এসেছে। আরহামের রুমে যে বেশ শক্ত গলায় জিজ্ঞেস করেছে। আপনি মিথ্যে কেন বললেন? আরহামের শান্ত উত্তর। কি মিথ্যা বললাম? মিহি আপনার ওয়াইফ। আমি কখন বললাম? তুমি তো ধরে নিলে। আপনি আমার ভুল ভাঙাবেন না। লাভ কি? কেন ভাঙবো? আর তাছাড়া তোমার মতো ইম্যাচিওর বাচ্চার ভুল ভাঙানো আমার পক্ষে অসম্ভব। তুমি যা দেখো তার চেয়ে কয়েক গুণ দূরের কথা ভেবে নাও। আমি ইম্যাচিওর বাচ্চা? হ্যাঁ, তাতে নতুন কি? সেই প্রথম থেকে। আচ্ছা, আমি এমন কি করেছি? গোনা শুরু করলে রাত পার হবে, ভোর নামবে, তবু শেষ হবে না। এই যে তুমি কিছু না জেনে না শুনে আমাকে আগুনে ফেলে এখানে চলে আসলে, এটা বড্ড ইম্যাচিওরিটির কাজ ছিল, তাই না? সেহের বেশ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল। আপনাকে খুন করতে দেখেছি। এর পেছনের কারণ খুঁজেছ? সেহের চুপ। আরহাম প্রতি উত্তরের অপেক্ষা না করে বলল। যাও প্যাকিং করো, কাল সকাল 11টায় ফ্লাইট। সেহের খুশিতে লাফিয়ে ওঠে, বলল। আমিও যাচ্ছি। আরহাম উত্তর দিল না, নিজের প্যাকিংয়ে মন দিল। রাত 8:30। সেহের বিছানায় গুটিসুটি মেরে থুতনিতে হাঁটু ঠেকিয়ে বসে। ঘটনা ঘেটে দেখা গেছে রবার্ট মিহির বিয়ে হয়েছে 3 বছর। রবার্ট আমেরিকান বাসিন্দা। মিহির নানা বাড়ির যোগসূত্র ধরে রবার্টের সাথে মিহির পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। এই বাড়িটা রবার্টের, মিহি এখানেই থাকে। আরহামি 15-20 দিন পূর্বে সেহেরের খোঁজে এখানে এসেছে। সবকিছু শুনে সেহের এখনো ভীষণ রকম হতভম্ব। এমন সময় দরজায় টোকা পড়ে। সেহের চোখ তুলে দেখল মিহি ঠোঁটে হাসি ফুটিয়ে ল্যাপটপ হাতে দাঁড়িয়ে বেশ মিষ্টি স্বরেই বলল। আসবো? সেহের বিছানা ছেড়ে হেসে বলল। অনুমতি নিচ্ছ কেন? আসো। মিহি বিছানায় বসল। সেহের মিহি মুখোমুখি। সেহের আমতা আমতা স্বরে বলল। সরি, আমি আবারও তোমায় ভুল বুঝেছি। তুমি সরি বলছো কেন? সরি। আমার আগে তোমাকে সত্যিটা জানানো উচিত ছিল, তাহলে হয়তো তুমি আর আরহাম একসাথে থাকতে। আজ এসব হতো না। মানে? সেহের, আমি এখন যা দেখাবো, যা বলবো, সবটা মন দিয়ে শুনবে, দেখবে, তারপর তুমি নিজে সবটা ডিসাইড করবে। আমার এটা তোমাকে আরও 5 বছর আগে জানানো উচিত ছিল, যার জন্য তোমাদের এই বিচ্ছেদ। আরহামের অতীত সম্পর্কে তোমাকে অনেক কিছু অজানা, যা তোমার জানার প্রয়োজন। সেহের মিহির কথার আগাগোড়া বুঝছে না। ভাবুক দৃষ্টিতে মিহির দিকে তাকিয়ে মিহি হাতে ল্যাপটপ অন করে একটা ফাইলে ঢুকলো, যেখানে আরও 3টা ফাইল তারিখ দিয়ে সেভ করা। 2টা 5 বছর আগে ডিসেম্বরের, আর একটা 2 বছর আগের। 5 বছর আগের ডিসেম্বরের কথা মনে করে সেহের চমকালো। এটা তো তখনকার, যখন মিহি কানাডা থেকে বাংলাদেশে এসেছিল। তখন কি সেহেরের আড়ালে কিছু ঘটেছিল যা সেহেরের অজানা? 5 বছর আগে ডিসেম্বর, কানাডা। বিশাল বড় বিল্ডিংয়ের 7 ফ্লোরে আরহাম মিহি বসে। মিটিমিটি আলো জ্বলছে। আবছা অন্ধকার রুমটায় আরহাম মিহি মুখোমুখি। মিহির সামান্য নার্ভাস। এর আগে বহুবার বাবার সাথে এমন কেস হ্যান্ডেল করলেও এই প্রথম একা সাহস করে কাউন্সেলিং করছে। বেশ নার্ভাস। মিহির প্রফেশনাল ভাবভঙ্গি নিয়ে স্বাভাবিক স্বরে বলে। আরহাম, আপনার সমস্যা কোথায়? আরহাম নিজের ঘড়ির দিকে তাকিয়েছিল। মিহির আওয়াজে মাথা তুলে তাকালো, বলল। রাগের বশে নিয়ন্ত্রণহীন হয়ে যায়, কিছু সময়ের জন্য পুরো মাথা খালি হয়ে যায়, প্রচণ্ড মাথা ধরে, চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। যখন জ্ঞান ফিরে, নিজেকে অন্য কোথাও অন্য কোনো বেশভূষায় পাই। এই সমস্যা কত যাবত আঁচ করতে পারছেন? দীর্ঘদিন, 6-7 বছর বা তার চেয়ে বেশি। প্রায় নিজেকে চিটাগাং পাই, অদ্ভুত কালো পোশাকে, রক্তাক্ত অবস্থায়, কখনো কোনো লাশের পাশে। আপনার রাগ ঠিক কখন বাড়ে? যখন আমার প্রিয় জিনিসের উপর অন্য কারো নজর পড়ে, স্পেশালি সেহেরকে অন্য কারোর সাথে দেখলে। মিহি এর আগেও এমন আরও অনেক কেস দেখেছে। কিছু একটা ভেবে আরহামকে নিজের সাথে চলতে বলল। পাশেই ভারী অন্ধকারে ঢাকা এক রুমে নিয়ে আসলো, বিভিন্ন ডিভাইসে ভরপুর। আরহামকে একটা চেয়ারে বসানো হলো, সামনে একটা ডেস্ক। মিহি আরহামকে ডেস্কের দিকে তাকাতে বলল।
আরহাম তাকালো। ডেস্কে বিচিত্র কিছু রং ভেসে উঠল। রংগুলো স্থির নয়, কুণ্ডলি পাকিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধীরে ধীরে নড়ছে। আরহাম বড় বড় করে রাখা চোখগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে। শরীর কেমন যেন হালকা ক্লান্ত হয়ে যাচ্ছে। চোখের পাতায় ঘুম নেমে আসছে। আরহাম ধীরে ধীরে চোখ বুজে নেয়। পুরো শরীর নেতিয়ে যায়। মিহি প্রশ্ন করে, আপনার নাম? আরহাম খান। মিহি তার বাবার দিকে ভীতু মুখ করে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। বাবা আশ্বস্ত সূচক ইশারা করে পরের প্রসেস শুরু করতে বলল। মিহি আবার বলল, ধীরে ধীরে আপনার অতীত থেকে সামনের দিকে আসব। আপনার পরিচয়, শৈশব, কৈশোর, যৌবন, সবটা বলুন। নাম আরহাম খান। বাবা মায়ের একমাত্র সন্তান। পিতৃসূত্রে বাংলাদেশি, মাতৃসূত্রে থাইল্যান্ডের হলেও জন্ম কানাডা। বাবা স্টাডির জন্য কানাডায় আসে। এখানেই মায়ের সাথে পরিচয়। এখানে অধ্যয়নরত দুজনের বন্ধুত্ব হয়। তারপর গভীর প্রেম। প্রেম থেকে বিয়ে। মা বাবাকে ভীষণ ভালোবাসতো, তাই নিজের পরিবারের নিষেধাজ্ঞা অমান্য করে নিজের ধর্ম পরিবর্তন করে বাবাকে বিয়ে করেন। মায়ের এমন কাজে পুরো পরিবার তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। এদিকে বাংলাদেশ থেকে দাদা বাড়ির সবাই মাকে মেনে নেয় না, বাবার সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে। ওনাদের একটাই কথা, আর যাই হোক অন্য জাতের কোনো মেয়েকে বাড়ির বউ করবে না। বাবাও আর যোগাযোগ রাখেনি। মাকে নিয়ে কানাডায় সেটেল হয়। কানাডার গ্রাম সাইডে দুজনকে ঘিরে দুজনের দুনিয়া সাজায়। এই ছোট্ট দুনিয়ার আমার আগমন ঘটে। বাবা মায়ের বিয়ের 2 বছরের মাথায় আমার জন্ম হয়। সময়ের সাথে পাল্লা ধরে আমার বেড়ে ওঠা। বাবা মাকে ঘিরে আমার ছোট্ট দুনিয়া। মাকে ভীষণ ভালোবাসতাম। মায়ের সাথে দিনের বেশিরভাগ সময় কাটত। প্রায় বাবা মাকে চিন্তিত দেখতাম। আমি তখন খানিক বুঝতে শুরু করেছি। কিছু জিজ্ঞেস করলে বাবা মা প্রতিবার এড়িয়ে যেত। আমিও মাথা ঘামাইনি। তারপর অনেক দিন, আমার জন্মদিনের আগের দিন বাবাকে অফিসের কাজে শহরে যেতে হলো। বাবাকে সকাল সকাল বেরোতে হলো। জানিয়ে গেল আজ নাও ফিরতে পারে। এতদিনের সব প্ল্যান ভেস্তে গেল। আমার মন খারাপ হলো। তা দেখে মা ছোট করে জন্মদিনের আয়োজন করতে শুরু করলো। মা তখন 5 মাসের প্রেগনেন্ট। ভারী পেট নিয়ে টুকটাক সাজসজ্জা করছে, কেক বানাচ্ছে। আমিও মায়ের সাথে সাহায্য করছি। এমন সময় ডোরবেল বাজলো। তখন রাত 10টা পার হয়েছে। মা প্রথমে এত রাতে কে হতে পারে ভেবে ভীষণ ঘাবড়ে গেল। আমাদের বাড়িটা গ্রামের থেকে সামান্য দূরে, ফরেস্ট এরিয়াতে। আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। খুলবে না বলেও বাবা এসেছে ভেবে আমাকে কিচেনের লুকাতে বলে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই মাস্ক পরিধানরত কয়েকজন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। মা ভীষণ ঘাবড়ে যায়। মা কিছু বলার পূর্বে একজন মাস্ক খুলে মায়ের মুখ বরাবর দাঁড়িয়ে বলে, ভীতু স্বরে বলল, আমি এখন প্যাম না, নির্জরা। ওকে বিয়ে করে ধর্ম চেঞ্জ করে নাম পেলতে ফেললে কি সব বদলে যাবে? তুমি এখনো আমার প্রেম। কেন এসেছো? কি কি চাই? আর যাই হোক, তোমারকে চাই না। তোমার ছেলে প্রাণ নিতে এসছে। দীপক, ভুলে যেও না আমি তোমার বন্ধুর বউ। চলে যাও। তুমি যেই হও তাতে কি, তোমাদের খুনের আদেশ উপর থেকে এসছে। কে দিয়েছে? তোমাদের আপন কেউ। তোমার ছেলে কই? সবার আগে ওকে খুন করে তোমাকে ছটফট করতে দেখব। বলেই দীপক বিশ্রীভাবে হাসলো, ছুরি বের করলো। মা দীপকের পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইল। দীপক শুনল না। ভয়ে জড়সড় আমি কিচেনের কাবার্ডের ফাঁক থেকে সবটা দেখছি। বের হবার সাহস হয়নি। মায়ের চুল টেনে সোফায় ফেললো। ক্ষুধার্ত জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। সবার সামনে মাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। মা পেট ধরে জোরে জোরে কান্না করছে, পা রক্তে মাখা। আমি মায়ের সাহায্যের জন্য আসতে চাইলে মা চোখের ইশারায় না করলো। দীপক মাকে নানানভাবে টর্চার করছে। মা চিৎকার করে কাঁদছে। পাশের লোকগুলো শব্দ করে হাসছে। আমি পেরিয়ে আসতে চেয়েও সাহস পেলাম না। তখন অনেক ছোট, ভয় কাবার্ডের ভেতর বসে কাঁপছি। কিছুক্ষণ পর মায়ের কান্নার আওয়াজ পেলাম না। দীপক মায়ের উপর থেকে উঠে দাঁড়ালো, বলল, মরে গেছে, এবার ওর ছেলেকে মারার পালা। আমি নিজেকে আড়াল করে কিচেনে লুকিয়ে রইলাম। দীপক কাকে ফোন দিয়ে বলল, সব প্ল্যান মতো হয়েছে। অমিত বাড়ি নেই, প্যাম মারা গেছে। এবার আরহামকে মেরে পুরো বাড়িতে আগুন দিব, যেন এটা জাস্ট অ্যাক্সিডেন্ট মনে হয়। টাকা রেডি রাখুন। আমার কান্নার আওয়াজ আমাকে ধারা ধরে ফেললো।
তাদের একজন কাবার থেকে টেনে হিচড়ে মায়ের কাছে আনলো। মৃত্যু কি তখন আমার জানা নেই। মাকে বারবার ডাকছি কিন্তু কোনো সাড়া নাই। মায়ের নিথর দেহ চোখের সামনে, আমি জড়িয়ে ধরে কাঁদছি। এমন সময় দীপক শক্ত হাতে আমার গলা চেপে ধরে। শ্বাস বন্ধ হয়ে আসছে, আমার চোখ ঝাপসা হয়ে আসছে, ভীষণ কষ্ট হচ্ছে, ছটফট করছি, কিন্তু দীপক আমার যন্ত্রণায় পৈশাসিক আনন্দ পাচ্ছে। আমার চোখ নিভু নিভু। এমন সময় জানালায় আলো পড়ল। দূর থেকে বাড়ির দিকে গাড়ি আসছে। তা দেখে দীপক আমাকে ছেড়ে দেয়, বাকিদের বলে, তাড়াতাড়ি কেরাসিন ছিট, অমিত আসছে, এখনই আগুন দিতে হবে। সবাই তার কথা মতো পুরো ঘরে কেরোসিন ছিটালো, আগুন ধরিয়ে দিল। মুহূর্তে পুরো বাড়ি আগুন ধরল। কাঠের বাড়ি হওয়ায় দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। ততক্ষণে তারা পালিয়েছে। আমার নিঃশ্বাস তখন একটু একটু চলছে। ঘোলা চোখে বাবাকে বাড়িতে ঢুকতে দেখলাম। বাবার চোখে মুখে আতঙ্ক, চোখে পানি, ভয়। আমাকে কোলে তুলে মায়ের কাছে এসে মাকে জোরে জোরে ডাকছে। মায়ের কোনো সারা শব্দ নাই। নিথর দেহ ফ্লোরে পড়ে আছে। আগুনের প্রতাপ তখন অনেক। বাবা কাশছে, সাথে আমিও। আমাকে বাঁচাতে বাবা আমাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেললো। কিছুর সাথে মাথায় ছুঁড়ে আঘাত লাগলো, আর চোখের সামনে সব অস্পষ্ট। ঝাপসা চোখে বাবাকে মায়ের মৃতদেহ বুকে জড়িয়ে চিৎকার করে বিলাপ করতে দেখলাম। বাড়ির চাল ভেঙে পড়ল। মায়ের সাথে আমার বাবাও সেখানে নিজের জীবন দিল। হঠাৎ আরহাম হাইপার হয়ে গেল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মিহি দ্রুত একটা ইঞ্জেকশন পুশ করলো। আরহাম ধীরে ধীরে শান্ত হলো। দ্বিতীয় ভিডিও ক্লিপ পরের দিন। আগের দিনের মতো আরহাম, মিহি সেই আবছায়া ঘরটায়। আরহাম চোখ বুজে আছে। আজ আরহামের গেট আপ, কথাবার্তা অন্য ধাঁচের, একদম ভিন্ন গম্ভীর। মিহি আরহামের পাশে বসে প্রশ্ন করলো, আপনার নাম? আরহাম ধারালো স্বরে উত্তর দিল, অরবিন্দ। মিহি ভীত মুখ করে বাবার দিকে তাকালো। বাবা আশ্বস্ত সূচক ইশারা দিয়ে বাকি কাউন্সেলিং চালিয়ে যেতে বলল। মিহি বেশ বুঝতে পারছে এটা আরহামের ভেতর দ্বিতীয় সত্তা। এর আগেও মিহি বাবার সাথে এমন অনেক কেস হ্যান্ডেল করেছে। নিজেকে শান্ত রেখে প্রশ্ন করলো, আরবিন্দ কে? আপনি তো আরহাম। আরহাম চোখ বুজে উঠে বসলো, শব্দ করে হাসলো। মিহির মুখোমুখি হয়ে ধপ করে চোখ খুলল। রক্তচক্ষু হিংস্র চাহনি, ঠোঁটের কোণ ঘেঁষে অদ্ভুত হাসি। এ যেন আরহাম হয়েও আরহাম না। আচমকা এমন হওয়ায় মিহি ঘাবড়ে গেল, কিন্তু মুখে প্রকাশ করলো না। আরহাম গম্ভীর স্বরে বলল, আমি অরবিন্দ। আরহাম ওখানে শুয়ে আছে। তুলতুলে আরামদায়ক চেয়ারটায় ইশারা করলো। মিহি চোখ কুঁচকে দেখলো কেউ নেই, চেয়ারটা খালি। মিহি পরবর্তী প্রশ্নে এগিয়ে গেল, আরবিন্দ কে? পরিচয়? অরবিন্দ আরহামের ব্যাকআপ। যে আরহাম পারে না তা অরবিন্দ করে। মানে? আমি আরহামের অসম্পূর্ণ কাজ পূর্ণ করি। আরহামকে সামান্য রাজনীতিবিদ, ও কি নিজের পরিবারকে প্রোটেক্ট করবে? তাই সেই দায়ভার আমার। আপনার পরিচয়? আমার নির্দিষ্ট কোনো পরিচয় নাই। আমি অরবিন্দ দ্য ডেভিল। আরহাম তার বাবা মায়ের মৃত্যুর পর দীর্ঘ সময় কানাডা থাকে। সেখানে থাকাকালীন তার উপর বিভিন্ন অত্যাচার হয়েছে, কখনো সহপাঠী থেকে, কখনো আবার টিচার থেকে। ক্লাসের অন্যান্য ছেলেরা তাকে বুলি করত, আর সে অসহায় চুপ করে থাকতো। তাই আমি আরহামের হয়ে তাদের শাস্তি দিতাম। এমন চলে দীর্ঘ সময়। তারপর কোনো এক টিচারের সাথে ঝামেলায় আরহামকে দেশে ফিরতে হয়। সেখানে সব ঠিকঠাক ছিল। হঠাৎ একদিন এক পার্টিতে আরহাম তার বাবা মায়ের খুনি দীপককে দেখল। আরহামের হাত পা বাঁধা ছিল। পার্টিতে অনেক লোকজন। আরহাম তার অসহায়ত্বে দাঁড়িয়ে থাকলো। তার ভেতরের রাগ জেদ আমাকে ডাকলো। আমি আরহামের হয়ে প্রতিশোধ নিলাম। দীপককে ছাদে রেখে তাকে মাটিতে ফেলে অনবরসর ছুরিকাঘাত করতে থাকলাম। সারা শরীর কেটে ফালা ফালা করে ফেলি। সেই কাটা গায়ে লবণের ছিটা দিলাম। তার রক্তে লাল রঙের উৎসব দেখলাম। ঘটনা জানতে পেরে আরহামের দাদাজান ছাদে আসলো। পুরো ঘটনার উপর পর্দা ফেললো। ততক্ষণে দীপক নিজের প্রাণ হারিয়েছে। আমার চোখ মুখ গা রক্তে মাখা। আরহামের দাদাজান আমাকে জিজ্ঞেস করলো। উত্তর দিলাম, আরহামের বাবা মায়ের খুনিকে মেরে ফেলেছি। তখন আমার খুনের নেশা থামেনি, কারণ দীপক না আসল খুনি অন্য কেউ। আরহামের দাদাজানের কাছে ব্যাপারটা ভীষণ অস্বাভাবিক লাগে। মানসিক ভারসাম্য হারিয়েছি ভেবে বাড়ির সামনে ছাই রঙা অন্ধকার বাড়িটায় বন্দি রাখে। হাতে পায়ে গলায় ভারী শিকল। এমন করে সেখানে 3 বছর কাটে।
এতটুকু বলে আরহাম থামলো। মিহি কুঞ্চিত ভ্রু নিয়ে প্রশ্ন ছুড়ে তারপর তারপর কি হলো? আরহামের ভেতর আরবিন্দ শব্দ করে হাসলো, মুখে মিষ্টি হাসি ফুটিয়ে আবারও বলতে শুরু করলো। তারপর প্রেম হলো। হুট করে আমার অন্ধকার জীবনে আলোর আশা দিল। হুট করে আমার অন্ধকার জীবনে আলোর দিশা মিলল। আষাঢ়ের প্রথম দিন, আকাশ কালো মেঘে সেজেছে, বাহিরে ঝড়ো হাওয়া ছেড়েছে বড় জানালার ফটক থেকে দূর আকাশের দিকে তাকিয়ে। এমন সময় বাদ হয়ে দাঁড়ালো কেউ একজন। তার গায়ের সাদা ওড়নাটা এলোমেলোভাবে হাওয়ায় উড়ছে, চোখে মুখে রাজ্যভার মন খারাপের ছায়া। কেন যেন সেই মুখপানে চেয়ে আমার অস্থির হৃদয় শান্ত হলো। তার জলে টইটুম্বুর চোখ জোড়ার নেশায় ডুবে রইলাম। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বাচ্চা মেয়েটা তখনও ঠায় দাঁড়িয়ে, বয়স কতই বা হবে, নিষ্পাপ চেহারা, রাজ্যের চিন্তায় ভারী। সেই মুহূর্তে আমার ইচ্ছে হয় ভেঙে দেই এই শিকল, উড়ে যায় তার কাছে, বুকে জড়িয়ে বলি, কি চাই তোমার, একবার বলো, সারা দুনিয়া পদতলে এনে দিব। খানিক বাদে বৃষ্টি থামে, সে বারান্দা ছেড়ে ভেতরে যায়। আমার তৃষ্ণার্ত চোখ তাকেই খুঁজে বেড়ায়। এরপর সারাদিন সেই ফটকের সামনে তার আশায় বসে থাকি। তার এক ঝলকে বুকে এক প্রশান্তি মিলে। এরপর একদিন হুট করে এক বল আমার জানালার ফটকে এসে পড়ল। বল নিতে সে বাচ্চা মেয়েটা এসেছে। আমার মুখ ভরা বড় বড় চুল, দাড়ি গোঁফ দেখে প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে আমার কাছে এগিয়ে আসে। ফ্যাল ফ্যাল চোখে কিছুক্ষণ তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কে বেঁধে রেখেছে তোমাকে? আমি উত্তর দিলাম না। পলকহীন তার নিষ্পাপ চোখে তাকিয়ে রইলাম। তার বোধহয় আমাকে দেখে মায়া হলো। জানালার আরো কাছে এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আমি স্যাহের। তুমি কি আমার বন্ধু হবে? জানো, এখানে আমাকে কেউ পছন্দ করে না লিয়ানা মা, কেউ না, সবাই অপছন্দ করে আমায়। আমি চুপ করে তার অভিযোগ ভারী কথা শুনলাম। সে বেশ কিছুক্ষণ আমার উত্তরের আশায় রইল, কোনো জবাব না পেয়ে চলে গেল। এরপর প্রায়ই সে এখানে আসতো, একা একা নিজেই কথা বলতো। আমি চুপচাপ শুধু তাকে দেখতাম। তার সাহস দেখে ভীষণ চমকাতাম। মেয়েটাকে আমার ভালো লাগতে শুরু করে। প্রতিদিন বিকালে সেই জানালা থেকে তাকে দেখতাম। হঠাৎ এক মেঘলা সন্ধ্যায় বাড়ির মালি তাকে আপত্তিকরভাবে ছুটে দেখলাম। সেহের ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মালি তাকে বারবার হাত ধরে টানছে। একসময় সেহের ভয় বাড়িতে চলে যায়। আমার মাথায় খুনের প্রচণ্ড নেশা চড়ল। আমার প্রিয় জিনিসের উপর কারো নজর আমার বিন্দু মাত্র সহ্য হয় না। সেদিন রাতে সেই মালি যখন খানা দিতে আসে, তার গলায় শিকল পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলি। সেটা ছিল আমার দ্বিতীয় খুন। খুন করেও আমার রাগ দমেনি। তার থেকে চাবি নিয়ে শিকল খুলে বাড়ির কিচেন থেকে ছুরি বের করে কুচি কুচি কাটি। তখন আমার রাগ দমে যায়নি। রক্তাক্ত শরীর নিয়ে সেই সাদা বাড়ির দিকে যাই। বাড়ি খালি, পুরো বাড়ি তন্ন তন্ন করে সেহেরের কাছে যাই। আমার রক্তমাখা শরীর দেখে সে ভয়ে জ্ঞান হারায়। আচমকা কারো পেছন থেকে কারো আঘাত লাগায়, আমিও জ্ঞান হারাই। এরপর অনেক দিন হঠাৎ চিটাগাং এক ফাংশনে সেহেরকে আবার দেখি। ততদিনে বছর কেটে গেছে। আমার বাচ্চা সেহের বড় হয়েছে। সেহের সেই কম্পিটিশন জিতে। ফাংশন শেষে সেহেরের সাথে তাদের গাড়ির কাছে আসলে দেখতে পাই এক টিচার তাকে অভিনন্দন জানানোর বাহানায় ইচ্ছে করে সেহেরকে ছুটছে। সেহের সেখান থেকে সরে যেতেই সেই টিচার কাউকে ফোন করে রুমের ব্যবস্থা করতে বলছে। কাউকে গ্যাং রেপ করার প্ল্যান করছে। সেই দিন সেই টিচারকে খুন করা আমার তৃতীয় খুন। এরপর সেহের আমার নেশা হয়ে দাঁড়ায়। তার থেকে দূরে থেকে তার সব রকম খেয়াল রেখেছি। তার কাছে আসা প্রত্যেককে সরিয়ে দিয়েছি। যা আজ করতে পেরে সেহেরের বাবা তার বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক হয় তার বাবার দ্বিতীয় স্ত্রীর ভাতিজা আদনানের সাথে, যার নেশা থেকে শুরু করে রেপ পর্যন্ত সকল প্রকার অপকর্মের সাথে জড়িত। গার্লফ্রেন্ডকে মিথ্যা বলে বেঁচে দিয়েছে। সেহেরকে বিয়ে করার একমাত্র কারণ তার বাবার সম্পত্তি, যার 70% সেহেরের নামে উইল করা, যা সেহের না জানলেও তার বাবার দ্বিতীয় স্ত্রী বেশ ভালো করে জানত। সেহেরকে আদনানের সাথে দেখলে আমার শরীরের রক্ত জ্বলত। আমার সেহেরকে অন্য কারোর সাথে কি করে সহ্য করতাম, তাই তাকেও হলুদের রাতে মেরে ফেলি। এমন করে সব কিছু তার থেকে দূরে সরিয়ে দিই। ঢাকায় আসার পর তার রুমে আয়নায় ক্যামেরা সেট করি, যেন সারাক্ষণ সেহের আমার চোখের সামনে থাকে। তফির, রিয়াদ, নিতান সবাই তাদের শাস্তি পেয়েছে। আরহামকেও সেহেরের হার্ট করার অপরাধে কম শাস্তি মেলেনি। এতগুলো খুন অপরাধের আমার বিন্দুমাত্র অনুতাপ নাই। সেহেরের অসহায়ত্ব, একাকিত্বের সুযোগ সবাই নিয়ে চেয়েছে। আমি ঢাল হয়ে
আমার ভালোবাসাকে প্রোটেক্ট করেছি। সেহের আমার, তার উপর একমাত্র অধিকার আমার। ভিডিও শেষ হলো। সেহের থম মেরে বসে। যেবার সেহের প্রথম আরহামের বাড়িতে গিয়েছিল তখন সেহের ছোট, মাত্র ক্লাস 8-এ পড়ে। তখনকার আবছা স্মৃতি মনে ছিল। টাইফয়েডের স্মৃতি অনেকটাই অস্পষ্ট হয়। আবার ঢাকা আসার পর সেহেরের ছাইরঙা বাড়ি নিয়ে ভীষণ কৌতূহল কাজ করত, কিন্তু সেই বাড়িটায় যাওয়ার সাহস হয়নি। প্রেগন্যান্সির সময় সেই বাড়িটায় থাকলেও তখন অনেক কিছুই পরিবর্তন ছিল। সেহেরের ভাবনা কাটল মিহির ডাকে। চিটাগং গেস্ট হাউসেও আরহাম তোমার যান বাঁচাতে সেই লোকটাকে খুন করেছে। সেদিন আরহাম না বাঁচালে তুমি নির্ঘাত মারা যেতে। যাকে মেরেছে সে একজন প্রফেশনাল সিরিয়াল কিলার ছিল, যাকে কেউ হায়ার করেছে তোমাকে মারতে। সেহের এবার আরো বেশি অবাক হলো। থতমত স্বরে বলল। অরবিন্দকে মিহি ছোট্ট শ্বাস ফেলে বলল। আরহামের ভেতর বসবাসরত আর এক সত্তা। আরহাম মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। মানে? তুমি ইংলিশ মুভি স্লিপ তামিল আফ্রিচিত মুভিটা অবশ্যই দেখেছো। সেহের হ্যাঁ সূচক মাথা নাড়ল। মিহি বলল।